দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করব ভাবছিলাম, কিন্তু সেইটা আর হয়ে উঠল না। বাইরে থেকে খবর আসলো কে একজন ভদ্রলোক নাকি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করছেন, বিশেষ আবশ্যক, এখনই দেখা করতে হবে। আমি বাইরে এসে তাঁর সাথে সাক্ষাৎ করলাম। আগন্তুকের বয়স ওই 27 বছরের মতো, গায়ের রং ফর্সা, মুখের গঠনটা সুন্দর হলেও দেখে মনে হচ্ছে যেন এখন সেই মুখশ্রী যন্ত্রণায় ভরা। মুখের গঠন খানিক লম্বা, একটা রেশমি রুমাল দিয়ে তার ডান হাতটা বুকের উপর ঝুলিয়ে গলার সাথে বাঁধা রয়েছে। আমাকে দেখেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেই যুবক ক্ষীণ স্বরে বললেন, মহাশয়ের নাম কি কালীকৃষ্ণবাবু? হ্যাঁ, আমারই নাম কালীকৃষ্ণ। কেন বলুন তো? ক্ষমা করবেন, আসলে আমি তো কখনো আপনাকে দেখিনি, তবে লোকের মুখে আপনার অনেক সুখ্যাতি শুনেছি। দেখলাম তিনি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো কাঁপছেন। তার দুই পা যেন তার দেহের ভার আর বহন করতে পারছে না, যন্ত্রণায় তার প্রাণ বের হয়ে যাচ্ছে যেন। সে বলল, জানেন, প্রথম না একটু একটু যন্ত্রণা হতো, সেই যন্ত্রণা তেমন নয়, মাঝে মাঝে কখনো কখনো হতো না, কিন্তু এখন এই যন্ত্রণা বড় ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। এক মুহূর্তের জন্য আমি স্থির হয়ে সহ্য করতে পারছি না। দিন দিন যেন এই যন্ত্রণা বেড়ে উঠছে, আর আমি সহ্য করতে পারি না। মনে হয় কি যেন একটা টুকরো জ্বলন্ত কাঠকয়লা আমার হাতের উপর চেপে ধরেছে, এমনই যন্ত্রণা। আপনি যদি দয়া করে এই হাতটা একটু কেটে দেন, আমি বড় উপকৃত হই। এমনকি আর 1 ঘন্টা যদি এই যন্ত্রণা আমাকে ভোগ করতে হয়, আমি বোধহয় পাগল হয়ে যাবো ডাক্তারবাবু, পাগল হয়ে যাব। আমি তাকে বুঝিয়ে বললাম, আহা, ব্যাপারটা বুঝুন, এত তাড়াহুড়ো করে এখন অস্ত্রোপচার করার কোনো দরকারই নেই। প্রলেপ দিয়ে যাতে আপনার যন্ত্রণা খানিকটা দূর করা যায়, আমি সেই চেষ্টাই আগে করি না হয়। যুবক এবার একটু জোরেই বললেন, না না ডাক্তারবাবু, না, প্রলেপে কোনো কাজ হবে না ডাক্তারবাবু। আপনি এটা কেটে দিন না, আপনি এটা কেটে দিন, নয়তো এই যন্ত্রণা যাবে না। যেখানে যন্ত্রণা হচ্ছে সেখানকার মাংসটা কেটে তুলে ফেলুন। হ্যাঁ, তুলে ফেলুন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, দেখি কোথায় যন্ত্রণা হচ্ছে, আমাকে একটু দেখান তো। হাতের কোনখানে যন্ত্রণা হচ্ছে আমি দেখতে চাইলাম। ধীরে ধীরে তিনি রুমালটা খুলে হাতটা বাইরে বের করলেন। তারপর আস্তে আস্তে আমার টেবিলের উপর খুব সাবধানে সেই হাতটা রাখলেন। বললেন, ডাক্তারবাবু, আপনি পরীক্ষা করে যাই বুঝুন না কেন, আমার সেটা জানার দরকার নেই। আপনি শুধু এটা কেটে দিন। আমাকে যে কতটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সেটা আপনাকে যে কি করে বোঝাবো। আমি ওনার হাতটা আস্তে আস্তে তুললাম, মেশিন দিয়ে ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলাম। না, কোনো রোগের নমুনা কিন্তু দেখতে পেলাম না। ওনার হাত আর আমার হাতের মধ্যে কোনো পার্থক্যই নেই, দুটোই সুস্থ। তাই সেভাবে আর গ্রাহ্য না করে আমি আর পরীক্ষা না করে তার হাতটা ছেড়ে দিলাম। সশব্দে ওনার সেই হাতটা টেবিলের উপর পড়ে গেল। যুবকটি প্রচণ্ড যন্ত্রণায় বিকট চিৎকার করে তখন কেঁদে উঠলেন। বাম হাত দিয়ে আস্তে আস্তে নিজের ডান হাতটা তুলে ধরলেন। ওনাকে দেখে মনে হলো তিনি সত্যিই ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। আমি আবার বললাম, আহা, দেখি দেখি কোন জায়গায় যন্ত্রণা হচ্ছে, আমাকে একটু হাত দিয়ে দেখান না সেই জায়গাটা। এই তো, এইখানে। কথাটা বলেই তিনি আঙুল দিয়ে তার হাতের তেলোর একটা জায়গা দেখালেন, যেখানে দুটো শিরা এসে একসঙ্গে মিশেছে। আমি আস্তে আস্তে সেই জায়গাটা টিপে টিপে দেখতে লাগলাম, আর এতে তখন তার সারা শরীর যেন কেঁপে কেঁপে উঠছিল। আমি বললাম, এতেও কি আপনার যন্ত্রণা হচ্ছে? তিনি কোনো উত্তর দিলেন না। দেখলাম তার 2 চোখ জলে ভরে গেছে। আমি ভেবেও বুঝতে পারলাম না কি এমন যন্ত্রণা। আমি তাকে বললাম, কি আশ্চর্য বলুন তো, আমি তো সত্যি কিছুই দেখতে পাচ্ছি না। তবে এরকম যন্ত্রণা কেন হচ্ছে ডাক্তারবাবু? ইচ্ছে হচ্ছে দেওয়ালে ঠুক
কি নিজের মাথা নিজেই ভেঙে ফেলি। মরে গেলে অন্তত এই যন্ত্রণার অবসান হবে ডাক্তারবাবু। হ্যাঁ, আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বারবার ওই জায়গাটা পরীক্ষা করলাম, কিন্তু কিছুই পেলাম না। অবশেষে বললাম, কই তেমন কিছুই তো দেখতে পাচ্ছি না। আপনার হাতের অন্যান্য জায়গা যেমন, এটুকুও তো তেমনই। না, আমার মনে হচ্ছে ওখানটা কেমন লাল হয়ে আছে। দয়া করে দেখুন না, দেখুন না, আরেকবার দেখুন। কই, কোথায় লাল? যুবক তখন পকেট থেকে একটা উডেন পেন্সিল বার করে আস্তে আস্তে অস্পষ্ট লাইন টেনে টেনে হাতের সেই আঘাত পাওয়া জায়গায় একটা আধুলির মতন গোল করে ছোট্ট চিহ্ন এঁকে দিলেন। আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে দেখতে লাগলাম। ভাবলাম বোধহয় ওনার মাথায় একটু ছিট রয়েছে। বললাম, আপনি কিছুদিন এখানে থাকুন, দেখবেন সুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে। না, আমি থাকতে পারবো না। দেখুন, আপনি দয়া করে ভাববেন না যে আমি পাগল। আচ্ছা, আপনি কি বাজি রেখে বলতে পারেন যে এখানে থাকলে আমি সুস্থ হয়ে যাব? না, আর কোনো উপায় নেই ডাক্তারবাবু। এই যে জায়গাটা আমি পেন্সিল দিয়ে দাগ করে দিয়েছি, এই জায়গাটা আপনি কেটে ফেলুন। অন্তত এই উৎকট যন্ত্রণা থেকে তাহলে আমি নিষ্কৃতি পাই ডাক্তারবাবু। আপনি কেটে ফেলুন, দয়া করে কেটে ফেলুন ডাক্তারবাবু। আমি পারবো না। কেন পারবেন না? দেখুন, আপনার হাতে অস্ত্রোপচার করবার কোনো কারণ আমি কিন্তু দেখছি না। আপনি যে জায়গাটা দাগ কেটে দেখাচ্ছেন সেই জায়গায় কোনো সমস্যা আমার চোখে পড়ছে না মশাই। আপনি কি ভাবছেন বলুন তো? আমি পাগল নাকি আপনার সাথে মজা করছি কোনটা? হ্যাঁ, এই নিন আপনার পারিশ্রমিক নিন। এইবার এইটুকু অন্তত কেটে দিন। আমি আপনার সাথে ছেলে মানুষই করতে আসিনি ডাক্তারবাবু। তারপর পকেট থেকে তিনি একটা 100 টাকার নোট বার করে টেবিলের ওপর রাখলেন। দেখুন, আমি আবারও আপনাকে বলছি, আমি এই কাজটা করতে পারবো না। কিন্তু কেন পারবেন না? আরে না মশাই, এই কাজ আমার দ্বারা হবে না। লোক জানাজানি হলে আমি খুব সমস্যায় পড়ে যাব। সকলেই আপনাকে শুধু পাগল ভাববে না, মনে করবে আমিও একজন বদ্ধ পাগল। বেশ, একান্তই যদি না পারেন তাহলে অন্তত আমার সামান্য একটা কথা রাখুন। আমি নিজেই না হয় ওইটুকু কেটে ফেলছি। বাঁ হাত দিয়ে যদিও আমি ঠিকঠাক কাটতে পারবো না, তাতে ক্ষতি নেই। তবে তাই হোক, আপনি না হয় কাটার পর কোনো একটা ওষুধ দিয়ে জায়গাটা বেঁধে দেবেন। হ্যাঁ, কথাটা বলেই তিনি একটা ধারালো ছুরি বার করলেন। আমি অবাক হয়ে তাঁর দিকে চেয়ে রইলাম। মুহূর্তের মধ্যেই ডান হাতের সেই নির্দিষ্ট স্থানে তিনি ছুরিবিদ্ধ করলেন। বিশ্রীভাবে রক্ত বেরোতে লাগলো। আর সহ্য করতে না পেরে আমি সেই একগুঁয়ে যুবককে বললাম, দিন, যদি একান্তই কাটতেই আপনার ইচ্ছে হয় আমি কেটে দিচ্ছি, দিন, হাতটা দিন। আমার বাঁ হাতে তার ডান হাতটা ধরে তার হাত থেকে ছুরিটা নিয়ে বললাম, মুখ ঘুরিয়ে দাঁড়ান, রক্ত দেখলে আপনার ভয় লাগতে পারে। তিনি বললেন, কোনো প্রয়োজন নেই, আমি তো নিজের ইচ্ছেতেই আপনাকে অস্ত্রোপচার করবার জন্য জোরাজুরি করছি। কেটে ফেলুন ডাক্তারবাবু, কেটে ফেলুন। বুঝলাম, আসলে রক্ত দেখে অনেকেই তো অজ্ঞান হয়ে যায়, তাই আর কি সাবধান করছিলাম। ছেড়ে দিন, আপনার যখন সমস্যা না হয় তাহলে আপনি নাই বা ঘাড় ঘোরালেন। আমি তার কথা মতো সেই নির্দিষ্ট অংশের মাংসখণ্ড কেটে ফেললাম। প্রচুর রক্ত বেরোতে লাগলো। এক দৃষ্টিতে তিনি সব দেখছিলেন। কাটবার সময় মুখে যন্ত্রণার কোনো চিহ্ন দেখা যায়নি। তার হাত কাঁপেনি, এমনকি নড়েওনি। যখন মাংসখণ্ড কেটে আলাদা করা হলো তখন তার মুখ আর নাক দিয়ে একটা পরিতৃপ্তির দীর্ঘ নিঃশ্বাস সশব্দে বার হলো। সেই সঙ্গে তিনি বললেন, বাঁচলাম। এখন আর কোনো যন্ত্রণা নেই তাহলে? না, আর যন্ত্রণা করছে না। ওই মাংসখণ্ডের সঙ্গে সঙ্গেই সকল যন্ত্রণা উবে গেছে। বাঁচলাম। আর এই রক্তপাত নিয়ে ভাববেন না, এই তো কিছুই নয়। আর এতদিনের যন্ত্রণার কথা মনে করলে
এ তো তার কাছে অতি সামান্য। যত রক্ত বার হচ্ছে ততই যেন আমার শরীর সুস্থ হচ্ছে। যত পারে রক্ত বেরোক বেরোক, তাতে আমার লাভই ক্ষতি হবে না। বেরোক বেরোক। যতক্ষণ রক্ত বেরোতে লাগলো ততক্ষণ সেই যুবক খুশি চোখে তা দেখতে লাগলেন। সঙ্গে সঙ্গে আমি ঔষধ দিয়ে রক্ত বন্ধ করে ক্ষতস্থান বেঁধে দিলাম। ইতিমধ্যে তাহার যন্ত্রণা ভরা মুখভাব সম্পূর্ণরূপে পরিবর্তিত হল, যেন তিনি নতুন জীবন পেলেন। তার সেই অতি ম্লান চোখ দুটো যেন আনন্দে ভেসে যাচ্ছে। কপালটা আর কুঁচকানো নেই, যেন তিনি আর সেই আগের তিনি নন। যুবক বললেন, ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কৃপায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। সামান্য কিছুই আপনাকে পারিশ্রমিক হিসেবে দিতে পারলাম, কিন্তু আপনি আমার আজ যে উপকার করলেন তার কাছে এটা সত্যিই কিছু নয়। আপনার ঋণ অপরিশোধ্য। সারা জীবন আপনার কাছে আমি কৃতজ্ঞ রয়ে গেলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ। ডাক্তারবাবু, এইটা রাখুন। আমি তাঁর দেওয়া 100 টাকার নোট ফিরিয়ে দিতে চাইলাম। তিনি কিছুতেই তা ফিরিয়ে নিতে চাইলেন না। শেষে আমাকে তাঁর সেই জোরাজুরিতে বিরক্ত হতে দেখে বললেন, আচ্ছা বেশ, আপনি যদি একান্তই এটা না নেন তাহলে না হয় কোনো দাতব্য চিকিৎসালয়ে এটা দান করে আমাকে বাধিত করবেন। ডাক্তারবাবু, না করবেন না, আপনি রাখুন। কথাটা বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে তিনি চলে গেলেন। 1 সপ্তাহ কেটে গেল। সেই অপরিচিত রোগীটির আর দেখা পেলাম না। তারপর আরও 1 সপ্তাহ অতিবাহিত হল। না, কোনো খবর নেই। 2য় সপ্তাহের শেষে একদিন সকালে আমি নিজের শোবার ঘরে বসে খবরের কাগজ পড়ছি। এমন সময় দারোয়ান এসে খবর দিল, আবার সেই রোগশূন্য রোগী, মানে সেই উন্মত্ত প্রায় যুবক এসেছেন। তার কাণ্ডকারখানায় আমার মনে ভীষণ কৌতূহল জন্মালো। তখনই আমি বাইরে গিয়ে ওনার সঙ্গে দেখা করলাম। প্রথমবার তাকে যেমন দেখেছিলাম, এবারও তাকে তেমনই দেখলাম। সে একইভাবে নিজের ডান হাতে রেশমি কাপড় দিয়ে জড়িয়ে গলার সঙ্গে বেঁধে রেখেছেন। মুখ সেই আগের মতোই ম্লান, যন্ত্রণায় জর্জরিত। কপালটা কুঁচকে গেছে, চোখের তলায় কালি, চোখ দুটো যেন ঢুকে গেছে। তার সেই রূপ দেখে অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম, আবার কি হলো? তিনি বলতে শুরু করলেন। তার গলার স্বর খুব ক্ষীণ ও শান্ত। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, ঠিকঠাক করে মনে হয় কাটা হয়নি, জানেন। আগের চেয়ে এখন যন্ত্রণা আরো বেড়ে গেছে। কিছুতেই আর সহ্য হচ্ছে না। ভেবেছিলাম আর আপনাকে কষ্ট দেব না। ভেবেছিলাম এই যন্ত্রণা হয়তো মাথায় কিংবা বুকে উঠবে, তাহলে আমার যন্ত্রণাময় জীবনের সঙ্গে সঙ্গে এই যন্ত্রণাও ঘুচে যাবে। কই, তা তো হলো না। যেখানকার যন্ত্রণা ঠিক সেখানেই আছে, এক চুলও নড়েনি। আমার মুখের দিকে ভালো করে চেয়ে দেখুন ডাক্তারবাবু, তাহলেই ঠিক বুঝতে পারবেন আমার ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে। ডাক্তারবাবু, কতটা। যুবকের গায়ের রং ফর্সা হলেও কে যেন সত্য সত্যই তার সারা গায়ে কালি মাখিয়ে দিয়েছে। তার পুরো কপালটা ঘামে ভরে গেছে। যন্ত্রণার চোটে তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। ক্ষতস্থানের বাঁধনটা খুব সাবধানে আমি খুললাম। দেখলাম ক্ষতস্থান নতুন মাংসে প্রায় ভরাট হয়ে এসেছে। আশ্চর্যের কিছুই দেখলাম না। হাত টিপে নাড়ি দেখলাম, খুব তাড়াতাড়ি চলছে বটে, কিন্তু জ্বরের কোনো প্রমাণ নেই। আমি অবাক হয়ে বললাম, কি বলবো বলুন তো, এমন আশ্চর্য ব্যাপার আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, সত্যি সত্যি বড়ই আশ্চর্য কাণ্ড আর বড় ভয়ানক। তবে যাতে আমি এই মারাত্মক যন্ত্রণা থেকে তাড়াতাড়ি নিষ্কৃতি পাই, তার জন্য যা যা দরকার তাই তাই করুন ডাক্তারবাবু। কি হয়েছে কি না হয়েছে দেখবার কোনো দরকার নেই। এই ভীষণ যন্ত্রণা থেকে আমাকে দয়া করে রেহাই দিন ডাক্তারবাবু। এক কাজ করুন, এবারে বরং আরেকটু বেশি গভীর করেই কেটে দিন। বোধহয় তাহলেই আমি সুস্থ হতে পারবো ডাক্তারবাবু। আপনি কেটে দিন, কেটে দিন। আমি এবারও তার কথা মতো আগের থেকেও গভীর করে সেই স্থান কেটে দিলাম। মুখের দিকে চেয়ে দেখলাম, তখন তার শুকিয়ে যাওয়া মুখে
আর কোনো ব্যথার চিহ্নও নেই। ক্ষতস্থান দিয়ে প্রবল বেগে রক্ত পড়ছে। স্থির দৃষ্টিতে তিনি তাই দেখছিলেন, ঠিক আগের মতো। তখনই আমি রক্ত বন্ধ করে ক্ষতস্থান বেঁধে দিলাম। তিনি যাওয়ার সময় 2-1 বার জোরে জোরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও, এখন আর আমার কোনো কষ্ট হচ্ছে না। বেশ সুস্থ মনে হচ্ছে নিজেকে। ভালো লাগছে ডাক্তারবাবু। আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। এ কথা আমি 2-4 জন কলিগ বন্ধুদেরও জানালাম। তারা তো শুনে রীতিমতো চমকে উঠলেন। সত্যি বলতে কি যে রোগ, তারাও সেটা বুঝে উঠতে পারলেন না। প্রায় 1 মাস পর আমি সেই যুবকের লেখা একটা চিঠি পেলাম। চিঠিটা বেশ বড়, খুব ছোট ছোট অক্ষরে ঘেঁষাঘেঁষি লাইনে লেখা। নিচে নিজের যে নাম লিখেছেন তা যদি তাঁর স্বাক্ষর হয়, বুঝলাম তাহলে তাঁর হাতে আর সেরকম যন্ত্রণা নেই, নয়তো পেন ধরা তার পক্ষে দুঃসাধ্য হতো। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। ডাক্তারবাবু, এতদিনে আমি বুঝতে পেরেছি আপনি কিংবা চিকিৎসা শাস্ত্রে এমন কোনো বিধান নেই যা আমার এই যন্ত্রণার কারণ খুঁজে বার করতে পারে। এই যন্ত্রণা যে কি কষ্টকর, মনে হয় প্রাণ নিয়ে নেবে জানো। না না, আর কোনো লুকোচুরি নয়। আজ আমি আপনার কাছে আমার এই যন্ত্রণার আসল কারণ খুলে বলবো। গত সপ্তাহে আবার আমার হাতে ঠিক সেই রকমই মারাত্মক যন্ত্রণা আরম্ভ হয়। সেই যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠল। আর তখনই আপনাকে এরকম একটা চিঠি লিখব, এরকমটাই মনে মনে ঠিক করলাম। কিন্তু পেন ধরবার ক্ষমতা যে আমার নেই, ভেবে চিন্তে একটা উপায় বের করলাম। সেই যন্ত্রণাময় ক্ষতস্থানে আমি একটা জ্বলন্ত কয়লার প্রলেপ লাগাতে লাগলাম। আপনারা যেভাবে পলটিস বাঁধেন, ঠিক সেইভাবেই লোহার তার দিয়ে সেই জ্বলন্ত কয়লার টুকরো সেই ক্ষতস্থানে চেপে বাঁধলাম। যতক্ষণ সেই আগুন নেভেনি ততক্ষণ আমি কোনো যন্ত্রণা অনুভব করিনি ডাক্তারবাবু। বরং আমার সেই যন্ত্রণার কাছে আগুনে পোড়ার যন্ত্রণা কিছুই নয়। এরকমটা না করলে হয়তো আমি আজ কখনোই একটি কথাও আপনাকে লিখে জানাতে পারতাম না। 6 মাস আগের কথা বলছি। তখন আমার সুখের সীমা ছিল না জানেন। আমার মাসিক যে আয় ছিল তাতে আমার বেশ সুখ স্বাচ্ছন্দ্যেই দিন কাটত। 2 বছর আগে আমি আমাদের এক দরিদ্র প্রতিবেশীর একটি সুন্দরী সুশীলা কন্যাকে বিয়ে করি। তার স্বভাব চরিত্রের কথা ঠিক বর্ণনা করতে গেলে উপন্যাস লিখতে হবে। তার নাম শোভনা। আমাকে এক মুহূর্ত ছেড়ে সে থাকতে পারত না জানেন। এক মুহূর্ত যদি আমি নিজেকে তার চোখের আড়ালে রাখতাম, তার মুখ ম্লান হয়ে যেত, 2 চোখ জলে ভরে যেত, 7-5 ভেবে কেমন একটা হয়ে যেত। যদি কোনোদিন বাড়ি ফিরতে অনেক রাত হতো, হতভাগিনী আমার জন্য, আমার মতো এই পিশাচের জন্য জেগে বসে থাকতো, ঘুমোতো না, আমার অপেক্ষায় বসে বসে কাঁদত। এখন বেশ বুঝতে পারি তার সেই অগাধ ভালোবাসা পৃথিবীর থেকেও অনেক বড় ছিল। এমনকি আমাকে ছেড়ে শোভনা বাপের বাড়িও যেতে চাইতো না। আমি বরং বিশেষ করে ওকে বলে কয়ে মাঝে মধ্যে বাপের বাড়ির লোকজনের সঙ্গে দেখাশোনা করে আসতে বলতাম। সে আমার কথা ফেলতে পারত না, যেত, কিন্তু এক বেলার বেশি কখনো থাকতে পারেনি, কখনো না। আপনি বলবেন কোন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না? আমিও সেটা স্বীকার করে নিচ্ছি ডাক্তারবাবু, কিন্তু কোন স্বামী এমন ভালোবাসা পেয়ে সুখী হয় না বলুন তো? এমন প্রগাঢ় ভালোবাসা পেয়েও এমন ভালোবাসা কোন স্বামীর সহ্য হয় না? সেটুকু কি সে কখনো সাধ করে নিজে নষ্ট করে? আমি 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 সেই নরাধম স্বামী, আমি করেছি। আমি সেই নরপ্রেত। হায়
অমরাবতীতে নন্দনকাননের পারিজাত তলে রত্নবেদিতে বসে সতী সাধ্যী ইন্দ্রাণী সচির নিজের হাতে গাঁথা পারিজাত মালা নির্মাল্য স্বরূপ কি জানি কোন ভুলে বুঝি এই নরপিশাচের গলায় এসে পড়েছিল। সে অপার্থিব স্বর্গীয় সামগ্রীর আদর আমি কি বুঝব? তাই তাড়াতাড়ি করে দিব্য গন্ধওয়ালা পারিজাত সম্ভার নিজের হাতে শত খণ্ডে ছিঁড়েছি। মানুষ কি পাগল না? সেই জন্যই হয়তো অতি সুখের ভিতর থেকে কোথায় দুঃখ আছে সাত করে নিজে থেকে তাই আগে টেনে টেনে বার করতে চায়। কি জানি একদিন কোন শয়তানের কি মোহমন্ত্র কোন কুক্ষণে আমার কানে এসে পৌঁছলো। আমার স্ত্রীর একটা বাক্স ছিল, সেটা সে সবসময় আলাদা করে লুকিয়ে রাখত। কখনো সে সেই বাক্সে চাবি দিতে ভুলত না, এমনকি সেই চাবি কখনো ভুলে ফেলেও রাখত না। এই দুটো ব্যাপারে সে সব সময় সাবধান থাকত। এত সতর্কতার কারণ কি? এটাই আমার মনের মধ্যে সব সময় প্রশ্ন করতে লাগলো। এই প্রশ্নটাই আমার মনের মধ্যে সব সময় বাঁচতে লাগলো। এই এক চিন্তায় আমায় যত দূর অস্থির করে তুলতে হয় তুলল। আমি পাগলের মতো হয়ে পড়লাম। মনের মধ্যে দারুণ সংশয়, দারুণ দুর্ভাবনা, দারুণ অবিশ্বাস। তার সেই অপার্থিব ভালোবাসা, সেই অসীম অনুরাগ, সেই স্বর্গীয় পবিত্রতা, কিছুর ওপরই আর বিশ্বাস করতে পারলাম না। সকলই যেন ভণ্ডামি বলে মনে হতে লাগলো। সেই সরলতা মাখা দৃষ্টি, সেই মুখের অকলঙ্ক ভাব, আবেশময় প্রেমালিঙ্গন, সেই সব কিছুতে যেন কে বিষ মাখিয়ে এক বিষের আগুন জ্বালিয়ে দিল। একদিন শোভনার এক ছোটবেলার বান্ধবী এসে নিমন্ত্রণ করে তাকে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য বড় জেদাজেদি আরম্ভ করল। তারা একে অপরকে বড্ড ভালোবাসত, কিন্তু শোভনা আমাকে ছেড়ে তার সাথে কিছুতেই যেতে চায় না। তখন শোভনার সেই বান্ধবী আমাকে এসে ধরে বসল। আমি শোভনাকে তার সঙ্গে যেতে বললাম। শোভনা আমার কথা কখনো ফেলত না, কখনো না। ও গেল। শোভনার সেই বান্ধবী আবার বাল্য বিধবা। সেই দিন যাবার সময় শোভনা আবার চাবি লুকিয়ে রেখে গেল। আমি দূর থেকে গোপনে সেটা দেখলাম সবটা। সে চলে গেলে আমি সেই চাবি বার করলাম, তাড়াতাড়ি সেই বাক্স খুলে ফেললাম। আমার অন্তরাত্মা কাঁপতে লাগলো, হাত থেকে চাবি নিচে পড়ে গেল। মন দৃঢ় করে আমি সব জিনিস উল্টে পাল্টে তন্ন তন্ন করে দেখতে লাগলাম, পাছে সে এসে বুঝতে পারে তার অসাক্ষাতে আমি তার বাক্স খুলেছিলাম। সেই জন্য আবার যথাকার যে জিনিস আগের মতো সাজিয়ে রাখতে গেলাম, আর এটা ওটা তুলে রাখতে গিয়ে দেখতে পেলাম বাক্সের কোণে চিঠির তাড়া। তাড়াতাড়ি সেটা টেনে বার করলাম। বুকের ভেতর তুমুল ঝড় বইতে লাগলো, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। রুদ্ধশ্বাসে কাঁপা স্বরে একরাশ ভয় আর আশঙ্কা মনে নিয়ে চিঠিগুলো পড়তে লাগলাম। তখনই বুকের ভেতরটা যেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সেই বিদ্যুৎ মাথায় প্রবেশ করল। কি ভয়ানক! এই সকল যে প্রেমপত্র! চিঠিগুলো জরির কাজ করা গোলাপি রঙের এক টুকরো ফিতে বাঁধা ছিল। খুললাম, পড়তে চাইছিলাম, কিন্তু পারছিলাম না, সাহসে কুলোচ্ছিল না। কোথা থেকে তখনই কোন পিশাচ যেন হঠাৎই হেঁকে হেঁকে আমার মুখ দিয়ে আমার কানে কানে বলে দিয়ে গেল, ভিড়ো পড়ে দেখো, পড়ে দেখো, সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে, পড়ো পড়ো। কেউ সেখানে ছিল না, এমনকি একটা আয়নাও ছিল না যাতে আমার নিজের মূর্তি প্রতিবিম্বিত হয়ে সে সময় আমাকে একবারের জন্য লজ্জিত করে ধিক্কার দেয়। একে একে আমি সব কটা চিঠি পড়লাম। সব কটারই নিচে আমার একজন বন্ধুর নামে সই দেখলাম। চিঠিগুলো সাবধানে রাখবার জন্য প্রত্যেক চিঠিতেই যথেষ্ট করে সাবধান করা হয়েছে। তখন আমার মনের অবস্থা যে ঠিক কিরকম হয়েছিল কে জানবে। সারা শরীরে বিষের জ্বালার মতো যন্ত্রণা হতে লাগলো।
পড়ার পর চিঠিগুলো তেমনি করেই আবার বিঁধে ফেললাম, যে স্থানে ছিল তেমনি করেই আবার রেখে দিলাম। কাঁপা কাঁপা হাতে বাক্সটা বন্ধ করলাম। শোভনার ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। সেই সবার আগে শোভনা আমার কাছে ছুটে এলো, যেন সে আমাকে কতদিন দেখেনি। আমার মুখের দিকে কতক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। আমাকে দেখে যেন সে কত সুখী হলো। আমি তখন নিজের মনোভাব একেবারে লুকিয়ে ফেলেই অন্যান্য দিনের মতো কথোপকথন করতে লাগলাম, কিন্তু আমার শরীরের ভিতর বিষের হলকা ছুটছিল যেন। তবে সে তা বুঝতে পারেনি। রাত 11টার পর দুজনেই শুয়ে পড়লাম। আমার চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। মনে হচ্ছিল বিছানাটা যেন কাঁটায় ভরা, আর সেই কণ্টক সজ্জায় জ্বালাময় অবস্থায় রাত 1টা বাজল, কিন্তু ঘুম না, সে আশা বৃথা। আমি আর থাকতে পারলাম না। যত রাত বাড়তে লাগলো ততই সে অন্তর্দাহ ক্রমশ আরো বাড়তে লাগলো। ক্রমে ক্রমে অসহ্য হয়ে উঠল একটা সময়। রাত 2টো নাগাদ আর সহ্য করতে না পেরে আমি সেই কণ্টক শয্যা ছেড়ে উঠে পড়লাম। উঠেই আগে প্রদীপ জ্বালালাম। দেখলাম শোভনা নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। দুধ সাদা বালিশে তার সেই সুন্দর মুখ যেন পরম শোভাময়। সাদা মেঘখণ্ডের বুকে যেন কোন দেবী মূর্তিকে আঁকা হয়েছে। বুঝলাম না, বুঝতে পারলাম না, বোঝার চেষ্টাও করলাম না। প্রকৃতির এমন নির্দোষ সৌন্দর্য রাশির মধ্যে নরকের পাপের ছায়া কোথা থেকে এসে পড়ল আমি বুঝতে পারলাম না। ঠিক করলাম, শোভনাকে সেই রাতেই হত্যা করব। সেই ঘুমন্ত অবস্থাতেই তাকে হত্যা করবার জন্য ধারালো একটা ছুরি বের করলাম, আর বার করেই তার সেই নরম পদ্মের মতো গলায় বসাতে গেলাম। হাত কেঁপে ছুরিখানা ঘরের মেঝেতে পড়ে গেল। একবার ভাবলাম, কেমন করে ওই নরম কণ্ঠে ধারালো ছুরি বিদ্ধ করব, যাকে এতদিন নিজের থেকেও বেশি ভালোবেসে এসেছি, যাকে সুখ এনে দিতে একদিন প্রাণপণ করেছি। আজ তাকে কেমন করে সংসার থেকে বিদায় করে দিতে পারি? তখন আবার সেই পিশাচের মোহমন্ত্রে মোহিত হলাম। সে যেন আমার চোখের সামনে দাঁড়িয়ে বিদ্রুপের হাসি হাসতে আরম্ভ করল। কাপুরুষ, কাপুরুষ, সাহস নেই, হ্যাঁ সাহস নেই, কাপুরুষ। সেই কথা গম্ভীর স্বরে কখন যেন আমার মনের কোনায় কোনায় ছুটে বেড়াতে লাগলো। কাপুরুষ, কাপুরুষ, সাহস নেই, সাহস নেই, কাপুরুষ, কাপুরুষ। আমার বিকৃত মস্তিষ্ক যেন আরো বিকৃত করে তুলল। তখন অতি সাহসে বুক বেঁধে আবার সেই শোণিত তৃষ্ণার্ত লোহার নির্দয় ছুরি দৃঢ় মুষ্টিতে তুলে নিলাম। এইবার সেই দৃঢ় মুষ্টিতে সেই ছুরি ধরে অকম্পিত হাতে ঘুমন্ত শোভনার সেই ঘুমকে চিরনিদ্রায় পরিণত করবার জন্য তার বুকে সম্পূর্ণভাবে বিদ্ধ করলাম। অজস্র ধারায় রক্ত ছুটতে লাগলো স্থির দৃষ্টিতে। তাই আমি দেখে যেতে লাগলাম। দেখলাম তখন একবার যন্ত্রণায় শোভনা ছটপট করে উঠল। চোখ খুলে স্থির দৃষ্টিতে অনেকক্ষণ আমার দিকে চেয়ে রইল, কিন্তু সে দৃষ্টিতে রাগের কোনো চিহ্ন ছিল না। তার দৃষ্টিতে কখনো রাগের চিহ্ন দেখিনি, আজও দেখতে পেলাম না। দেখতে দেখতে শোভনার প্রাণবায়ু বেরিয়ে গেল।
আমার হাতের উপর শোভনার এক ফোঁটা রক্ত পড়েছিল। কোথায় পড়েছিল তা আপনি জানেন ডাক্তারবাবু? সে রাতে আমি সেই রক্তের ফোঁটা দেখতে পাইনি। পরের দিন দেখলাম এক ফোঁটা রক্ত আমার হাতের উপর শুকিয়ে রয়েছে। যে কৌশলে আমি নিজের অপরাধ গোপন করেছিলাম তা আমি আপনাকে জানাতে চাই না। আইনের হাত এড়ালাম বটে, কিন্তু ঈশ্বর যে পড়ে রয়েছেন সেই কথাটা তখন মনে পড়েনি। যতদিন গেল শোভনাকে আস্তে আস্তে ভুলতে আরম্ভ করলাম। তার উপর আমার সেই অতি নিষ্ঠুরতার জন্য কখনো কখনো মন যে অত্যন্ত ব্যাকুল হয়নি তা নয়, কিন্তু সেই আমাকে নিষ্ঠুর করেছিল এটা ভেবে মন স্থির করতে চেষ্টা করতাম। মনে এমন একটা বিরাট আঘাত না পেলে কেউ কি এমন করে নিজের স্ত্রীর গলায় ধারালো ছুরি বসাতে পারে ডাক্তারবাবু? কয়েকদিন পরে একদিন বিকেলে শোভনার সেই বিধবা ছোটবেলার বান্ধবী আমার সঙ্গে দেখা করতে এলো। আমাকে শোকার্তভাবে কত বকলো, কত বোঝালো, আমি তার সেই সব কথার একটা বর্ণ বুঝতে পারিনি, হয়তো কানেই তুলিনি। সান্ত্বনায় আমার কি প্রয়োজন? আমি দুঃখিত নই, শোকার্ত নই, কাতরও নই নই নই। তারপর এ কথা সে কথা অনেক কথার পর আমার হাত ধরে একটু থতমত খেয়ে জড়ানো স্বরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি জানি তুমি কখনো কারো কাছে এই কথা ফাঁস করবে না। আমার সেই বিশ্বাস তোমার উপরে আছে। আমার কটা লুকানো কথা এখন তোমার কাছে খুলে না বললেই নয়, তাই বলতে হচ্ছে। শোনার পর তুমি হয়তো মনে মনে আমাকে ঘৃণাই করবে। কি করব, মানুষের মন বশ মানতে চায় না। আসলে আমার কতগুলো গোপন চিঠি আমি নিজের কাছে রাখবার মতো সুযোগ না পেয়ে শোভনার কাছে রেখে গিয়েছিলাম। সেই চিঠিগুলো তুমি যদি আমাকে খুঁজে বার করে দাও তাহলে বড় উপকার হয়। তার কথা শুনে তখন আমার মাথা থেকে পা সব কাঁপতে লাগলো, মাথায় আকাশ ভেঙে পড়ল। মনের গতি ঠিক রাখতে না পেরে তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করলাম, সে সকল প্রেমপত্রে কি লেখা আছে? দেখলাম রাগে বিধবার চোখ জ্বলে উঠল। বলল, চিঠিতে কি লেখা আছে কি নেই তা তোমার জানবার প্রয়োজন আছে কি? ছি ছি রমেশ, তোমার থেকে তোমার স্ত্রীর মন অনেক বড় ছিল। যখন আমি এই চিঠিগুলো তাকে দিয়েছিলাম, চিঠিতে কি লেখা আছে সে ভুলেও জিজ্ঞাসা করেনি। শোভনা আমাকে দিব্যি করেছিল যে এই গচ্ছিত চিঠিগুলো সে কখনো পড়বে না। সে যে আমার এই চিঠিগুলোর এক অক্ষরও পড়েনি তা আমি নিশ্চিত বলতে পারি। তাকে আমি ভালো রকম চিনতাম। শোভনার মতো অমন সরল স্বভাবের মেয়ে সত্যিই পাওয়া দুর্লভ। কিন্তু আমি তোমার চিঠিগুলো চিনে খুঁজে বার করবো কিভাবে? দেখো, জরির কাজ করা গোলাপি রঙের একটা ফিতে সব চিঠিগুলো একসাথে বাঁধা আছে। আচ্ছা, খুঁজে দেখছি। কোথায় যে সেই চিঠির তারা ছিল, আর কেনই বা সেই চিঠির তার দরকার, সেই কারণ এখন আর আমার অজানা নয়। তাও আমি এদিক ওদিক অনর্থক খোঁজাখুঁজি করে যেন সেই চিঠিগুলোর বিষয়ে কিছুই জানি না এরকম একটা ভান করে কিছুক্ষণ পরে চিঠিগুলো বার করে তার হাতে দিয়ে বললাম, দেখো তো, এই এই চিঠিগুলো তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো যেমন ভাবে শোভনার হাতে আমি সব চিঠিগুলো দিয়েছিলাম ঠিক তেমনই আছে। যাক। আমি আর তার দিকে মুখ তুলে চাইতে পারলাম না, পাছে সে আমার মুখ আর চোখের ভাব দেখে বুঝতে পারে যে এই সব চিঠি আমি খুলে পড়েছিলাম। না, আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না। মাথা যেন কেমন ভারী হয়ে উঠল, ঘুরতে লাগলো। খাটে গিয়ে শুয়ে পড়লাম, নিজের হাতে নিজের মাথার চুল ছিঁড়তে লাগলাম। বুকে করাঘাত করে মনের ভিতর যে হাহাকার পড়ে গিয়েছিল তা মেটানোর চেষ্টা করতে লাগলাম। ততক্ষণে বিধবা চলে গেছে।
সেই থেকেই যন্ত্রণার আরম্ভ। যদিও তখন সেই রক্তের ফোঁটা শুকিয়ে উঠে গিয়েছিল, বাইরের যন্ত্রণার কোনো চিহ্ন ফুটে ওঠেনি, তাও সেই রক্তের ফোঁটা যেখানে লেগেছিল সেখানে ভীষণ যন্ত্রণা হতে লাগলো। ভীষণ যন্ত্রণা, মনে হলো কি যেন সীসা গলিয়ে সেখানে ঢেলে দিয়েছে। প্রতি মুহূর্তে যন্ত্রণা ভীষণ থেকে ভীষণতর হয়ে উঠতে লাগলো। হাজার চেষ্টা তো ঘুমোতে পারতাম না। তেমন দারুণ যন্ত্রণা হয়তো পৃথিবীতে আর কোথাও নেই। এই যন্ত্রণার কথা আমি কারো কাছে প্রকাশ করতে ভরসা পেতাম না। সত্যি তো, কে বিশ্বাস করবে আমি কিরকম যন্ত্রণা ভোগ করছিলাম? আপনি নিশ্চয়ই তা জানেন ডাক্তারবাবু। দুবার সে প্রাণঘাতী যন্ত্রণা থেকে আপনিই তো আমাকে নিস্তার দিয়েছেন। কিন্তু যতই সেই ক্ষতস্থান শুকিয়ে আসে ততই যন্ত্রণা বাড়তে থাকে। এই মারাত্মক যন্ত্রণা এখন আমাকে আবার বড়ই অস্থির করে তুলেছে ডাক্তারবাবু। সহ্য করবার ক্ষমতা আর আমার নেই। কিছুক্ষণের মধ্যেই বোধহয় আমাকে এই জগৎ ত্যাগ করতে হবে। আর এইভাবেই আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। আমি বুঝতে পারছি ডাক্তারবাবু। আমি মনে মনে ভীষণ খুশি হয়েছে জানেন। আর আমার কি মনে হয় জানেন তো, ইহলোকে আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেলে পরলোকে শোভনা আমাকে মার্জনা করলেও করতে পারে। কি তাই না বলুন ডাক্তারবাবু? ও আমাকে মার্জনা করে দেবে। আপনি আমার যে উপকার করেছেন তার জন্য মন থেকে আপনাকে হাজারবার ধন্যবাদ জানাচ্ছি ডাক্তারবাবু। অশেষ ধন্যবাদ। আমার কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞের নমস্কার নেবেন ডাক্তারবাবু। ভালো থাকবেন ডাক্তারবাবু। এতে শ্রী রমেশচন্দ্র বসু। এখানেই চিঠি শেষ। এই ঘটনার 2-3 দিন পরে কয়েকটা খবরের কাগজে একটা খবর বেরিয়েছে দেখলাম রমেশচন্দ্র বসু নামে এক ব্যক্তি নিজের মাথা দেওয়ালে বারবার ঠুকে আত্মহত্যা করেছেন। কারণ হিসেবে কেউ কেউ লিখেছেন পত্নী হারানো শোকই হয়তো রমেশবাবুর আত্মহত্যার জন্য একমাত্র দায়ী। যারা একটু আধটু তার ব্যাপারে খোঁজখবর রেখেছিলেন তারা দুরারোগ্য ক্ষতরোগের যন্ত্রণাই আত্মহত্যার একমাত্র কারণ বলে নির্দেশ করেছিলেন। আর যাঁরা তাকে আরও ভালো করে অর্থাৎ বিশেষভাবে চিনতেন তারা আসল খবরটাই লিখেছিলেন যে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। আর সেই দুরারোগ্য ক্ষতরোগ তার পাগলামেরই নিছক একটা খেয়াল ছাড়া আদতে কিছুই নয়।